শেখ হাসিনা মাথা উঁচু করে দেশে ফিরবেন। তিনি আদৌ কি ফিরবেন, বা ফিরলে আমরা কি করব, সেগুলো নিয়ে কয়েকটা কথা বলা দরকার। আন্তর্জাতিক খেলার মাঠ হচ্ছে বাংলাদেশ, সেখানে প্লেয়ার অনেকে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত হচ্ছে মুখোমুখি, তার পাশে আছে চায়না এবং রাশিয়া। সাবেক প্রধানমন্ত্রী, কারোর কাছে স্বৈরাচার, কারোর কাছে ফ্যাসিস্ট, কারোর কাছে জননেত্রী, দলভিত্তিক যার যার থট। অর্থাৎ গত 2 দিন আগে শেখ হাসিনা এনডিটিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন যে এবছরেই তিনি দেশে ফিরবেন। আর এই ঘোষণার পর রাজনৈতিকভাবে বক্তব্য চলে আসছে যে বিএনপি, জামাত, এনসিপি মারামারি পাটামারি যাই হোক, আওয়ামী লীগ প্রশ্নে সবাই এক হয়ে যাবে। এখন শেখ হাসিনা কথা বললে কিংবা আওয়ামী লীগের নেতৃবৃন্দ কথা বললে দেশের, বাংলাদেশের সিকিউরিটি কোনোভাবে থ্রেটেন্ড হচ্ছে কিভাবে? না, শেখ হাসিনা যে আপনার তিনি যে বলেছেন যে এই বছরের ভেতরে তিনি দেশে ফিরবেন, তো বিএনপির তো সেটাকে স্বাগত জানানো উচিত। আমার কাছে যেটা মনে হয় যে সরকার একটা আতঙ্কের মধ্যে আছে। সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা একটি ঘোষণা দিয়েছে। সেই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা দায়িত্ব পালন করছে এবং যারা বিচার ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করছে, সেই বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণকারী ব্যক্তিবর্গদের মধ্যে একটা ঝড় প্রবাহমান রয়েছে এবং সেই ঝড়ে আন্তর্জাতিক বিচার বিভাগের যিনি চিফ প্রসিকিউটরের দায়িত্ব পালন করছেন তিনিও কিন্তু কাঁপতে শুরু করেছেন এবং তিনি যে কথাটা বলেছেন সেটা হয়তো বা একটু হলো আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়। শেখ হাসিনাকে আদতে মাথা উঁচু করে বাংলাদেশে ফিরতে পারবেন। তিনি একবার ঘোষণা দিয়েছেন যে তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং তিনি বাংলাদেশে মাথা উঁচু করেই। প্রথমে যে ভিডিও ক্লিপগুলো দেখেছেন সেই ক্লিপগুলোর সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। ভাবি মুসলিম ভাইয়ের বউয়ে কটা মেরা ভিডা বানাইতে আছে, তা আমি গেছি, আমাকে কিতা ভাবি মেমান টেমান আইবো নি, কয় বুবু না আইবো, তা আমি কই বুবু আইবো, আন্ত তো শীতকাল আসে না, মেরা ভিডা শীতকালের কোন আগের থেকে বানাই রাখতেছি, পরে আমারটা খাওয়ানোর সময় পায় না পায়। আমি কেন পাইতো না, তোমার পেট বেড়াইতে হবে, আমার পাইত না তো, দেশও আইবো দেশও। কোন বুবু দেশ হবে, তোমার তো কোন আত্মীয় স্বজন বিদেশ তাই না, কই কই কিতা হাসুবু। অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী, কারোর কাছে স্বৈরাচার, কারোর কাছে ফ্যাসিস্ট, কারোর কাছে জননেত্রী, দলভিত্তিক যার যার থট। অর্থাৎ গত 2 দিন আগে শেখ হাসিনা এনডিটিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন যে এবছরেই তিনি দেশে ফিরবেন। আর এই ঘোষণার পর রাজনৈতিকভাবে বক্তব্য চলে আসছে যে বিএনপি, জামাত, এনসিপি মারামারি পাটামারি যাই হোক, আওয়ামী লীগ প্রশ্নে সবাই এক হয়ে যাবে। আবার আওয়ামী লীগ বলতেছে খেলা হবে, দেশের বাইরে থেকে বৈশা বৈশা আওয়াজ দিচ্ছেন। এখন আসলেই কি এই বছর শেখ হাসিনা ফিরবেন, নাকি এটা একটা রাজনৈতিক বক্তব্য? আমি ক্ষুদ্র মানুষ, আমার ক্ষুদ্র মস্তিষ্ক বলে এটা হচ্ছে একটা রাজনৈতিক বক্তব্য। আপনি এমনি দেখবেন বট বাহিনী বনাম মানে এরকম অনেক পোস্ট ফেসবুকে, জামাত বিএনপির মারামারি কাবাকাবি আছে, এনসিপির সাথে গুতাগুতি আছে, অন্যান্য টিমের সাথে অন্যান্য টিমের গুতাগুতি আছে। কিন্তু এই মুহূর্তে সারা বাংলাদেশে এনটি আওয়ামী লীগ যতগুলো রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ প্রশ্নে, শেখ হাসিনা প্রশ্নে সবাই কিন্তু রসুনের মতন একটা জায়গায় আবদ্ধ। অর্থাৎ শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে দেওয়া যাবে না। তো সরকার যে চেষ্টা করতেছে ভারতের সাথে প্রত্যর্পণ চুক্তির আওতায়, তো শেখ হাসিনা বাংলাদেশে আসলে কিভাবে আসবে? 100% শেখ হাসিনা বাংলাদেশে আসবে একজন বন্দী হয়ে, অথবা বাংলাদেশ এয়ারপোর্টে নামার সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হবে। কারণ তারেক রহমান যত ভালো কথাই বলেন, ওনার মারে কিন্তু শেখ হাসিনা জেল খাটাইছে ভাই। এটা সাধারণ একজন, আমরা যারা মানুষ আছি, আমার মায়ের যদি কেউ গালি দেয়, আপনার মারে যদি কেউ গালি দেয়, বাবারে কেউ গালি দেয়, তো কি হয়? আমাদের মধ্যে রক্তের মধ্যে একটা উষ্ণতা তৈরি হয়। আর যার এত বড় ক্ষমতা আছে এই মুহূর্তে, যিনি একটা দেশের প্রধানমন্ত্রী বা একটা দল রাষ্ট্র ক্ষমতায়, বিরোধী দল, সেই দলটারই রোষানলের শিকার, অর্থাৎ আওয়ামী লীগের বনাম শেখ হাসিনা। তো শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, তিনি কি আসলে খোলা আবহাওয়ায় মানে বিচরণ করবেন, নাকি জেলখানায় বন্দী থাকবেন? উত্তর হচ্ছে 100% জেলখানায় বন্দী থাকবেন। আর এই জেলখানায় বন্দির মধ্যে অনেক কিছুই ঘটতে পারে। যেমন বিএনপির একটা দাবি ছিল, বরাবরই আওয়ামী লীগ এটাকে প্রত্যাখ্যান করছে, যে বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হইতো। এখন শেখ হাসিনা আসলে ওনারও যে স্লো পয়জনিং করা হবে না, এটা নিয়ে কোনো সন্দেহ আছে? হইতে পারে। আওয়ামী লীগ এগুলোকে 100% পারসেপশন হিসেবে নিবে। শেখ হাসিনা নিজেও জানেন যদি তিনি দেশেই ফিরবেন, তাহলে সেই 5ই আগস্ট তিনি তো দেশ ছাড়তেন না। কারণ ওই দিন থাকলে এতদিনে শেখ হাসিনার মৃত্যুর 2-1 বছর হয়ে যেত। এখন বাংলাদেশে আসলে হয়তো তাকে মবের শিকার হইতে হবে না, কিন্তু যে পরিস্থিতি তৈরি হবে, এটা আসলে আওয়ামী লীগ সামাল দিতে পারবে না। আর শেখ হাসিনার এই বৃদ্ধ বয়সে তিনি জেলখানায় যাবেন, আর জেলখানায় যদি একবার শেখ হাসিনা ঢুকে, শেখ হাসিনার পরিণতি কি হবে, এটা আমাদের থেকে শেখ হাসিনা বা শেখ পরিবার তারা 101 গুণ বেশি ভাবেন। তো তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে দেশে ফিরবেন আওয়াজটা, দেখেন রাজনীতি একটা ভিন্ন জিনিস। একটা দলকে আপনি চাঙ্গা রাখতে গেলে
বক্তব্য দিতে হবে সবসময় সাহসী বক্তব্য। আর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সাহসের দিক দিয়া শেখ হাসিনার কিন্তু কখনো ঘাটতি ছিল না। এবার এই সাহসটা কি ভালো কোনো জিনিস আনলো নাকি খারাপ কোনো জিনিস আনলো, ওইটা উনি কেয়ার করতেন না। উনি বলতেন, ঘটাইতেন, করতেন। তো এদিক থেকে তার আগের যে বাংলাদেশে থাকা রাজনৈতিক প্রেক্ষাপটের বক্তব্য, ভারতে গিয়ে রাজনৈতিক প্রেক্ষাপটের বক্তব্যে সাহসের পার্থক্য আছে। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের মনে হয়ে গেছিল 2041-এর আগে অথবা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওনার জান কবজের আগে এই দেশে আওয়ামী লীগের ক্ষমতা থেকে কেউ নামাইতে পারবে না। বিএনপির অনেকের মধ্যে এখন এরকম প্রবণতা আমি দেখি চলে আসছে, তবে লিড লেভেলে না, মানে গ্রাউন্ড লেভেলে অনেকের মধ্যে চিন্তা আসছে, কিন্তু ভুল। আওয়ামী লীগের কিন্তু পতন ঘটছে। এখন শেখ হাসিনার এই দেশে ফিরে আসা নিয়ে তিনি যাই বলছেন, পুরো সাক্ষাৎকারটা আমি পত্রিকার মধ্যে দেখলাম, তো আমার কাছে মনে হয়েছে এটা টোটালি একটা পলিটিক্যালি বক্তব্য, যেন নেতাকর্মীরা তারা যেন চাঙ্গা থাকে। কারণ তারা তো সবাই দেশের বাহিরে, আওয়ামী লীগের A+ টিম যেটা আছে পুরোটা আউট অফ বাংলাদেশে আছে। আর যারা গ্রাউন্ড লেভেলে আছে তাদেরকে উজ্জীবিত করার জন্য, কারণ তারা তো ভাই জেল খাটতেছে, মামলার শিকার হচ্ছে, হামলার শিকার হচ্ছে, সো তারা যেন ডিমোরালাইজ না হয়, তারা যেন প্রাণ শক্তি হারাই না ফেলে। দ্যাটস ওয়াই একটা পলিটিক্যাল বক্তব্য। আমার সজ্ঞানে বলতেছে আগামী 5 বছরে, এই বছর তো দূরের কথা, আগামী 5 বছরেও শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না। শেখ হাসিনা তো দূরের কথা, আপনি শামীম ওসমানের কথাই বলেন বা আওয়ামী লীগের এরকম বাঘা বাঘা যারা আছেন দেশের বাইরে চলে গেছেন, তারা কেউই ফিরবে না। কারণ তারা প্রত্যেকেই জানে তারা জামাতেরও লড়ছে, তারা বিএনপিরও লড়ছে, বিশেষ করে মরহুমা বেগম খালেদা জিয়া। এখন উনি মারা গেছেন, এই যে পুরো বিএনপির মধ্যে একটা জাল, মনে মনে যতই সুশীল কথাবার্তা বলুক, শেখ হাসিনার বাংলাদেশে ঢুকাইতে পারলে আর আনতে পারলে বা তিনি আসলে তার যে জেল খাটাবে, এটা আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মী জানে। যেখানে 2 কোটি টাকার একটা মামলায় খালেদা জিয়ার এই পরিণতি হয়েছে, বা শেখ হাসিনা প্রায় বলতেন যে বেশি কথা বললে একদম আবার জেলে ঢুকাই দিব, যে প্যারোলে আছে সেটাও বন্ধ করে দিব। এই যে ক্ষমতার একটা আওয়াজ ছিল, আজকে তো সেই ক্ষমতাটা আরেক দলের কাছে। কার কাছে? বেগম খালেদা জিয়ার ছেলের কাছে, তাই না? মা মারা গেছে, এটা মনে অনেকটা তো চাহিদা আছে। সো শেখ হাসিনা এই মুহূর্তে দেশে ফিরবে, মুসলিম ভাইয়ের বউর মতন যারা টেরাপিটা তৈরি করতেছেন, আমার ধারণা এগুলাতে কোনো কাজে দিবে না। এটা জাস্ট পলিটিক্যাল একটা বক্তব্য। কারণ আওয়ামী লীগের প্রশ্নে এই মুহূর্তে পুরো এন্টি আওয়ামী লীগ যে বাংলাদেশটা আছে, আওয়ামী লীগের সমর্থকরা তো একটা লেভেল আছে, হতে পারতে 30%, 40%, কিন্তু মেজরিটি যে পার্সনরা আছেন, এটা কিন্তু তারা কেউই, তারা জানে যে আওয়ামী লীগ কখনো দেশে ঢুকলে দেশে যে রায়ট একটা তৈরি হবে, অথবা কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসলে, এই যে ওদিন সংসদে একজন ম্যাডাম বলতেছিলেন যারা লাল করছিল প্রোফাইল, তাদের জীবন কালো করে দিবে। আর যেভাবে অনলাইনে বক্তব্য আসতেছে শেখ হাসিনা সহ বাকি এমপিদের, অনেক জায়গায় যাদের কর্মীরা নির্যাতিত হচ্ছে বা থানা পুলিশে যেভাবে বক্তব্য দেওয়া হচ্ছে, সো একটা ম্যাসিভ রায়ট ঘটবে। সুতরাং এই মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে, এটা একটা নিছক রাজনৈতিক বক্তব্য, এমনকি দুঃস্বপ্ন ছাড়া বাস্তবতা কিছু নেই। আর যদি ঘটে, যদি আসে, তখন তো ওই যে বললাম না যে কেমনে যে আওয়ামী লীগের পতন হইলো, এরকম হয়তো কোনো একটা বিশেষ সিচুয়েশন তৈরি হতে পারে পুরো দেশে, বাট এটা ঘটার সম্ভাবনা একদম 0.1%। ওই জামাত বলতেছে আবার আরেকটা 24 হবে, নাহিদ বলতেছে আবার আরেকটা 26 হবে, এগুলা হচ্ছে রাজনৈতিক বক্তব্য। কারণ দেশের মধ্যে একটা গণতান্ত্রিক পরিবেশ আছে, এটাকে উজ্জীবিত রাখার জন্য সরকারের বিরোধিতা করা, সরকারের সাথে লড়াই করা, সংসদ কাঁপানো, মাঠ কাট কাঁপানো, কিছু অ্যাক্টিভিটিস এটা থাকবে। বাট আওয়ামী লীগ প্রশ্নে আমি যতটুকু বাংলাদেশে দেশের ভাবমূর্তি বা অবস্থান থেকে বুঝি, এই মুহূর্তে আওয়ামী লীগ রিটার্ন করা অথবা শেখ হাসিনার রিটার্ন করা এটা একটা অসম্ভব বিষয়। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিশেষ ক্ষেত্রে বিশেষ সিদ্ধান্ত নেন ও জাতির জন্য এক এক সময় এক একটা জিনিস পাঠান সারা পৃথিবীতেই। এরকম স্পেশাল কিছু হলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু ক্ষুদ্র রাজনৈতিক জ্ঞান প্রজ্ঞা আপনি একটু নাড়াচাড়া করলে একটা ভয় আওয়ামী লীগ পাচ্ছে, শেখ হাসিনাও পাচ্ছেন। কারণ বেগম খালেদা জিয়াকে জেল খাটেছেন, অন্য কিছু বাদে দিলাম, আর জামাতের ডিস্টার্ব করছেন। সো সবকিছু মিলাইয়া টোটাল সিস্টেমটা এন্টি আওয়ামী লীগ আছে, এন্টি শেখ হাসিনা আছে। ভালো থাকুন। নমস্কার, আমি তরুণ ঘোষ। কালকে যে এখন নোটিশ দিয়েছিলাম, আজকে মানে স্ট্যাটাস যেটা দিয়েছিলাম, আজকে সেই অনুযায়ী কথা বলবো। আন্তর্জাতিক খেলার মাঠ হচ্ছে বাংলাদেশ, সেখানে প্লেয়ার অনেকে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত হচ্ছে মুখোমুখি, তার পাশে আছে চায়না এবং রাশিয়া। আগে দেখা যাক যে পৃথিবীতে কতগুলো আপনার সংগঠন রয়েছে, পৃথিবীর সংগঠন যেগুলো, সেই সংগঠনগুলো আগে দেখা যাক, তারপরে বিচার করব কে কে কোন কোন দেশ কার কার পক্ষে রয়েছে। কারণ এগুলোর উপর নির্ভর করছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপার, এটা আগেই বলে দিচ্ছে। এখানে একটা ঘোট পাচ্ছে। একটা হচ্ছে G7 দিয়ে শুরু করি, গ্রেটার 7 বা গ্রুপ অফ 7। যে গ্রুপ অফ 7-এ কিছুদিন আগে মোদি গিয়েছিলেন, ট্রাম্পের সঙ্গে সাইড লাইন বৈঠক হয়েছে। সেখানে কে কে আছে? গ্রুপ অফ 7 বিশ্বের শীর্ষ 7টি উন্নত অর্থনীতির দেশের জোট। মোট 7টি দেশ রয়েছে, যেগুলো হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র মানে ইউকে, মার্কিন যুক্তরাষ্ট্র, এছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন G7-এর সমস্ত বৈঠকে অংশগ্রহণ করে থাকে। মালদার পার্টিদের সংগঠন,
এবার আসুন G20। নামটা G20, আসলে কিন্তু আছে 19টা দেশ। কারা কারা রয়েছে? আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চায়না, ফ্রান্স, জার্মানি, ইন্ডিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরবিয়া, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া, টার্কি, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস। এছাড়া আরও দুটো দেশ রয়েছে যারা এখানে অন্তর্ভুক্ত নেই, তারা হচ্ছে বাইরে থেকে তারা আসে। তারা হচ্ছে, এক হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, আর হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। টোটাল 19 আর 2 21, কিন্তু নামটা G20 হয়ে গেছে। এই যে গোল গোল দাগ দেওয়া রয়েছে, এই যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ভালো নয়। ব্রাজিলের সঙ্গে ব্রাজিল সম্পর্ক ভালো নয়, ব্রাজিল হচ্ছে আপনার ব্রিক্সের মধ্যে। কানাডার সঙ্গে তো সম্পর্ক আগেই আপনারা জানেন, কানাডা দখল করে নেবো বলেছিল আমার প্রেসিডেন্ট। চায়নার সঙ্গে তো আদায় কাজ করার সম্পর্ক, ফ্রান্সের সঙ্গেও তাই। ফ্রান্সের প্রধান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে বলেছিলেন যে ওর বউ তো ওকে পেটায়। আচ্ছা, জার্মানির সঙ্গেও আদায় কাজ করার সম্পর্ক। ভারতের কথা তো ছেড়েই দিন, আপনারা সবাই জানেন। আমি গোল গোল দাগগুলো দেওয়া বলছি। ইতালি নিরপেক্ষ, এই ইতালি কিন্তু আমরা জর্জিয়া মেলোনি, গোল দাগটা দেওয়া হয়নি। ইতালি কিন্তু ভারতের পক্ষে, জর্জিয়া মেলোনি। জাপান ভারতের পক্ষে। মেক্সিকো, তার সঙ্গে গন্ডগোল। জাপানের সঙ্গে গন্ডগোল কেন? জাপানের প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউসে ডেকে নিয়ে গিয়ে উনি মনে করে দিয়েছিলেন প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু আমরা প্রথমে অ্যাটম বোমাটা ফেলেছিলাম, এটা মনে রেখে দেবেন, সুতরাং ঠিকঠাক থাকুন, ধমকি দিয়েছিলেন। মেক্সিকোর সঙ্গে গন্ডগোল নিয়ে কি, মেক্সিকোর সঙ্গে ওই আপনার বর্ডার ইস্যু এবং ড্রাগ, এই নিয়ে একটা ঝামেলা। রাশিয়া তো বরাবরই বাইরে। সৌদি আরবিয়া মার খেতে খেতে সৌদি আরবিয়া এখন বিপক্ষে চলে গিয়েছে। এখন $2 এই হিসাবের দিকে যাচ্ছে তারা, মানে পেট্রো ডলার তারা রাখবে না। কালকেই বলেছিলাম না, ওআইসি বলেছে পেট্রো ডলার রাখবে না। সাউথ আফ্রিকা ব্রিক্সের মধ্যে। সাউথ কোরিয়া আমেরিকার পক্ষে। সাউথ কোরিয়া আমেরিকার পক্ষে এই কারণে, কারণ উল্টো দিকে রয়েছে নর্থ কোরিয়া। কিম জং উন একটা পাগল, তিনি রয়েছেন যখন তখন মানে পরমাণু বোমা মারে বলে, তার জন্য সাউথ কোরিয়া আমেরিকার হয়ে রয়েছে। ইউনাইটেড কিংডম, কিয়ের স্টারমারের সঙ্গে সম্পর্ক ভালো নয়। যখন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল যখন এই ইউরোপিয়ান ইউনিয়নকে ডেকে পাঠালেন হোয়াইট হাউসে, সবাই মিলে গেলেন, সেখানে চূড়ান্ত অপমানিত হলেন সবাই। আপনার সেই ছবির কথা মনে আছে। সুতরাং ইউনাইটেড কিংডম একই তো ব্রেক্সিট করে বেরিয়ে এসছে, তারপর ইউনাইটেড কিংডম আর ওর মধ্যে মানে আমেরিকার সঙ্গে কোনোভাবেই সম্পর্ক ভালো রাখে না। আর রইল ইউনাইটেড স্টেটস। এই হচ্ছে আপনার দেশগুলো। এর বাইরে রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আফ্রিকান যে ইউনিয়ন। এবার মোদিজি কি করেছে, মোদিজি সমস্ত আফ্রিকান কান্ট্রিগুলোতে, ল্যাটিন আমেরিকা, আফ্রিকান কান্ট্রিগুলোতে ঘুরছেন। আপনাদের মনে আছে পাপুয়া গিনিতে উনি গেছিলেন। পাপুয়া গিনির প্রেসিডেন্ট ওরা পা ছুঁয়ে প্রণাম করেছিলেন এবং সাদর অভ্যর্থনা করেছিলেন। সম্প্রতি 29-30 দুদিন তিনি সেশেলস ঘুরে এলেন। এই সেশেলস হলো পূর্ব আফ্রিকার মূল ভূখণ্ডের পূর্বে মাদাগাস্কার উত্তর পূর্ব ভারতের বঙ্গোপসাগরে অবস্থিত একটি ক্ষুদ্রতম রাষ্ট্র। এটি প্রায় 115টি দ্বীপের সমন্বয়ে গঠিত। এই রাজধানী হচ্ছে বৃহত্তম শহর ভিক্টোরিয়া, যা দেশের প্রধান দ্বীপ মাহেতে অবস্থিত। সেশেলসের ভৌগোলিক অবস্থান সম্পর্কে নিচে দেওয়া হলো। সেশেলস নিরক্ষরেখার সামান্য দক্ষিণে 4 ডিগ্রি থেকে 11 ডিগ্রি দক্ষিণে, 4 ডিগ্রি থেকে 11 ডিগ্রি দক্ষিণে, আর দক্ষিণ অক্ষাংশ হচ্ছে 46 ডিগ্রি থেকে 56 ডিগ্রির মধ্যিখানে। এই জায়গাটা হচ্ছে গিয়ে আপনার সেশেলস ঘুরে এলেন। তার মানে আফ্রিকান ইউনিয়ন, পাপুয়া গিনি, সেশেলস, যারা হচ্ছে আফ্রিকার যত আপনার শক্তিধর রাষ্ট্র, যদিও দুর্বল, তাদের মধ্যেও তো কারো কারো শক্তি একটু বেশি, এবং তাদের কেউ দেখে না। এতদিন কারোর কেউ দেখতো না। ভারত কিন্তু প্রথম বলেছিল যে আমরা গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হয়ে দাঁড়াবো, যাদের কথা কেউ বলে না।
ফলে সবাই এখন মোদির দিকে ঝুঁকেছে। এখন এদিকে রইল তার ব্রিক্স আর হচ্ছে আরআইসি, ওদিকে 3টে হয়ে গেল, G7 হয়ে গেল, G20 হয়ে গেল, আর এটা হচ্ছে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের কথা তাই বলেই দিলাম। এদিকে রইল আপনার ব্রিক্স আর সাউথ আরআইসি। তাহলে আপনি বলুন, এইখানে ইটালি, আপনার অস্ট্রেলিয়া ব্রিক্সের মধ্যে যারা রয়েছে, ইটালি চলে আসবে, ফ্রান্স চলে আসবে, কারণ এদের কারোর সঙ্গে সম্পর্ক ভালো নয়। জার্মানি চলে আসবে, কারণ জার্মানি অলরেডি সমস্ত টেকনোলজি এগুলো ট্রান্সফার করতে শুরু করে দিয়েছে। এই যে টোটাল যে গেমটা হচ্ছে না, এই টোটাল গেমটা মোদিজি ঘুরে 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 একটা জিনিস তৈরি করছেন, সেটা হচ্ছে একটা মানে কি বলবো এটাকে আপনাকে, মানে সঠিক বাংলায় যদি ব্যাখ্যা করতে হয় বলা যায় একটা সংযুক্ত একটা শক্তি, যেখানে ভারতবর্ষের সিদ্ধান্তের পাশে সবাই দাঁড়াবে। এই যে বাংলাদেশ প্রসঙ্গে সবাই জানে যে আমেরিকা প্রথমে অস্থির করে সুস্থির রাষ্ট্রকে। আপনি সারা পৃথিবী দেখুন, যেখানে যেখানে গন্ডগোল হয়েছে, এই ইরাক থেকে সিরিয়া পর্যন্ত সর্বত্র সর্বত্র, লাস্ট আফগানিস্তান, লাস্টে ভিয়েতনাম যুদ্ধে হেরে ফিরে এলো, আফগানিস্তানও শেষটাও তাই, যুদ্ধে হেরে ফিরে এলো, বিলিয়নস অফ রুপিস খরচা তারা করে। কিন্তু এখন যা অবস্থা, আমেরিকাকে আর কেউ বিশ্বাস করে না। আমেরিকার সৎ উদ্দেশ্য থাকলেও কেউ কিন্তু বিশ্বাস করবে না। এবার আসি শেখ হাসিনার প্রসঙ্গে। ভারত কি করছে? ভারত করছে যে এই সমস্ত রাষ্ট্রগুলোকে এক করছে, দিয়ে এবার ইউনাইটেড নেশনস চিঠি পাঠাবে যে বৈধ প্রধানমন্ত্রী তাকে করা হয়েছে, বিতাড়িত করা হয়েছে, এবং সেখানে ক্ষমতা দখল করে রয়েছে কিছু মৌলবাদী সংগঠন। বড় বড় দেশগুলো আছে, ক্ষমতাবান দেশগুলো আছে, যেখানে জার্মানি, ইটালি, ফ্রান্সের মতো দেশ আছে, ভারত, রাশিয়ার মতো দেশ আছে, যারা যারা রয়েছে তারা সবাই কিন্তু ভারতের পক্ষেই দাঁড়াবে এবং বাংলাদেশে শেখ হাসিনার পক্ষেই দাঁড়াবেন। এবার যখন ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল থেকে যখন অর্ডার বেরিয়ে আসবে, তখন ভারতের পক্ষে কাজটা সহজ হয়ে যাবে, বিশ্বের পক্ষে কাজটা সহজ হয়ে যাবে। বিশ্বের একটা এমন চাপ সৃষ্টি হবে যে চাপের কাছে বাংলাদেশকে পালাতে বাধ্য হবে। আমি বলেছিলাম অনেকদিন আগে, তারেক রহমান প্লেন ধরে সিধে লন্ডন পালাবেন। দেশের মধ্যে যা পরিস্থিতি হচ্ছে, তারেক রহমান শিগগির প্লেন ধরে দেখবেন কোন দিন ভোরবেলা লন্ডন পাড়ি দিয়েছেন, সেখান থেকে তিনি ওই আপনার রেজিস্ট্রেশন পেপার পাঠিয়ে দেবেন যে আমি আর এই দেশের প্রধানমন্ত্রী নেই, দেখে নেবেন। কারণ আওয়ামী লীগকে ঠেকানো, আমি ভেতরের খবর জোগাড় করেছি, যদি শেখ হাসিনা যেদিন বলবেন আমি ফিরছি, সেদিন মোটামুটি আপনার পুরো ঢাকা শহর দখল করতে, ততক্ষণে গ্রামগঞ্জ থেকে সমস্ত চিড়ে মুড়ি নিয়ে সব হাঁটা দেবে ঢাকার দিকে। যদি প্লেনে যান, আমি যা শুনেছি, যদিও প্লেনে যান, তাহলে ওখান থেকে ওনার বাড়ি গিয়ে পৌঁছাতে লাগবে অন্তত 8 ঘন্টা থেকে 10 ঘন্টা। আর যদি বাই রোড যান, তাহলে অন্তত 3 দিন লাগবে। তার আগেই দেখবেন ওই সেনাবাহিনী ব্যারাকে ঢুকে গেছে, পুলিশ তো মাঠে নামবেই না। তারপর পরিস্থিতি কি হবে সে তো আপনারা বুঝতেই পারছেন, তা আমি আর ভেঙে বলবো না, মানে এখানে অনেক রকম সমস্ত বিধিনিষেধ আছে। আপনারা বুদ্ধিমান মানুষ, আপনারা ভেবে দেখুন যে কি হতে পারে না হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার। সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা একটি ঘোষণা দিয়েছে। সেই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা দায়িত্ব পালন করছে এবং যারা বিচার ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করছে, সেই বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণকারী ব্যক্তিবর্গদের মধ্যে একটা ঝড় প্রবাহমান রয়েছে। এবং সেই ঝড়ে আন্তর্জাতিক বিচার বিভাগে যিনি চিফ প্রসিকিউটরের দায়িত্ব পালন করছেন, তিনিও কিন্তু কাঁপতে শুরু করেছেন। এবং তিনি যে কথাটা বলেছেন সেটা হয়তো বা একটু হলো আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়। শেখ হাসিনাকে আদতে মাথা উঁচু করে বাংলাদেশে ফিরতে পারেন। তিনি একবার ঘোষণা দিয়েছেন যে তিনি বাংলাদেশের বৈধ
বৈধ প্রধানমন্ত্রী এবং তিনি বাংলাদেশে মাথা উঁচু করে প্রবেশ করবেন। কিন্তু আমরা দেখেছি সেই টাইমলাইনটা যখন শেষ হলো, পরবর্তী সময় তিনি একদম স্তব্ধ হয়ে গেলেন, তিনি কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে পারলেন। এবং ভারতে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে, যারা তাকে সবসময় সাপোর্ট করে, তাকে যারা আশ্রয় দিচ্ছে, তারাও বলেছে যে শেখ হাসিনা বর্ডারের আশেপাশে রয়েছে এবং তিনি সেখান থেকেই ঘোষণা দিয়েছেন যে কোনো সময় তিনি বাংলাদেশে প্রবেশ করতে পারেন এবং প্রবেশ করেই তিনি তার যে যোগ্য জায়গা, সেই যোগ্য জায়গায় আসীন হবে। এটা ছিল তাদের প্রত্যাশিত। এক কথায় বলতে গেলে শেখ হাসিনাকে তারা গদিতে বসিয়ে দিবে। আদতে কি শেখ হাসিনাকে গদিতে বসিয়ে দেওয়া সম্ভব? সেই সময়টা অতিক্রান্ত হলো। পরবর্তী সময় শেখ হাসিনা স্তব্ধ হয়ে গেলেন, কোনো কথাবার্তা বললেন না। হঠাৎ করে আবার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় তিনি আলোচনায় এসেছে, যখন দেখলো তিনি তৃণমূল অনেকটাই বেশি শক্তিশালী হয়ে উঠেছে এবং এই তৃণমূল তাকে বাংলাদেশে ফেরানোর জন্য এবং তার জন্য জীবন দিতে পর্যন্ত রাজি রয়েছে এবং শক্তিশালী অবস্থান অলরেডি বাংলাদেশে তৈরি করেছে এবং সরকারও তাদের দমনের জন্য সর্বাত্মক চেষ্টা করছে। পাশাপাশি সরকারও হাই হিপেশ করতে শুরু করেছে যে এদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না এবং শেখ হাসিনাও বুঝতে পেরেছে যে না, আসলে আমার এখন একটা শক্ত পদক্ষেপ হয়তো বা নেওয়া উচিত। আর যদি আমি না নিতে পারি, তাহলে ভবিষ্যতে যদি বাংলাদেশে স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়ে যায় আওয়ামী লীগের, তাহলে আমি কোনোভাবেই বাংলাদেশে আর ফিরতে পারবো না। তাহলে আমার বিকল্প কিছু এই তৃণমূলরা বেছে নিবে। সেই ভয়টা করেই কি তিনি ফাঁকা আওয়াজ দিচ্ছেন, নাকি এবছরে যে তিনি ফেরার ঘোষণা দিলেন সেটাই সত্য? আসলে মূলে রয়েছে কি? তিনি কি ফাঁকা আওয়াজ দিয়ে তার নেতাকর্মী যারা রয়েছে তাদের চাঙ্গা করার চেষ্টা করছে, রাজপথে যাতে করে আরো শক্তি দেখাতে সক্ষম হয় আওয়ামী লীগ তৃণমূলের নেতাকর্মীরা, সেটাই তিনি দেখানোর চেষ্টা করছেন? নাকি তিনি সত্যিই বাংলাদেশে আসবেন, সেই আসার প্রস্তুতি সম্পূর্ণ করেছে এবং যারা দায়িত্বশীল অবস্থায় রয়েছে সেই দায়িত্বশীল ব্যক্তিদের সাথেও তিনি চুক্তি করে ফেলেছেন? সেই চুক্তি ভিত্তিক আলোচনার অংশ হিসেবে তিনি এনডিটিভিকে বলেছেন যে তিনি বাংলাদেশে ফিরতে চান। যদি বাংলাদেশে ফিরতে চায়, তিনি বলছেন বিচার ব্যবস্থাকে উপেক্ষা করে এবং দুঃশাসন যে চলছে সেই দুঃশাসনকে উপেক্ষা করে জাতির স্বার্থে এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য হলেও তিনি বাংলাদেশে ফিরবেন। তিনি ক্ষমতা চায় না, তিনি এই যে স্বাধীনতাকে ধ্বংস করা হচ্ছে, আমাদের ৭১কে যে মারিয়ে যাওয়া হচ্ছে, সেই ৭১-এর প্রতিশোধ নিতে হলো বা ৭১কে সমুন্নত রাখার জন্য হলেও তিনি বাংলাদেশে ফিরতে চায়। আসলে কি বাংলাদেশে তিনি ফিরতে চায়? তিনি যে ঘোষণাটা দিয়েছেন সেই ঘোষণার বিষয়টিকে যদি আমরা সামনে আনার চেষ্টা করি এবং যে বিষয়গুলোকে উপেক্ষা করার কথা বলেছে, যে বিষয়গুলোকে বিদ্যা আঙ্গুলি দেখিয়ে তারপরে বাংলাদেশে ফিরতে চাচ্ছেন, সেই বিদ্যা আঙ্গুলি দেখিয়ে সেই প্রতিষ্ঠানগুলোকে ফেরা কি সহজ? এবং তিনি হত্যা মামলার আসামির পাশাপাশি তিনি দণ্ডপ্রাপ্ত হয়েছেন, সেই দণ্ডবিধি কি তিনি মাপ করেই তারপরে বা মাপ পাওয়ার কি সম্ভাবনা রয়েছে? চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক বিচার বিভাগ তাকে ফাঁসির রায় দিয়েছে, সেই রায়কে তিনি কি উপেক্ষা করতে পারবেন? আন্তর্জাতিক আদালতের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে তারা বলছেন এটা হচ্ছে একটি রাজনৈতিক স্টান্টবাজি। তাহলে শেখ হাসিনাও কি রাজনৈতিক স্টান্টবাজি দিচ্ছে, নাকি শেখ হাসিনা বারবার যে ফাঁকা আওয়াজ দিতে চেষ্টা করছে বা বারবার আসার যে কথা বলছে সেই কথাগুলো যদি আমরা মিলানোর চেষ্টা করি, তাহলে দিন শেষে আমাদেরও মনে হয় যে এগুলো রাজনৈতিক একটি স্টান্টবাজি। তিনি দলকে চাঙ্গা রাখতে বা দল যেন দুঃসময়ে তার কৃতিত্বকে ভুলে না যায় বা সুসময় আসলে তাকে যেন দল অবহেলা না করে বা দল থেকে তিনি যেন ছিটকে না পড়েন বা দলের যে পক্ষেই তিনি রয়েছেন, দল থেকে যে তিনি সরে যাচ্ছে না, এই বিষয়টি তিনি বোঝানোর চেষ্টা করছেন। খবরটা কি বলছে চলেন আমরা একটু খবরে নজর দেই। খবরটা বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘোষণা রাজনৈতিক স্টান্টবাজি। এটা নাকি শেখ হাসিনার রাজনৈতিক স্টান্টবাজি এবং শেখ হাসিনা রাজনৈতিক স্টান্টবাজি দিচ্ছে। আচ্ছা, রাজনৈতিক স্টান্টবাজি যদি শেখ হাসিনা দিল্লি থেকে দিয়ে থাকে এবং তিনি বলেছেন তিনি বাংলাদেশে ঢুকতে চান, তিনি যখন এই বাংলাদেশ থেকে পলায়ন করে ভারতে অবস্থান করলেন তখন কিন্তু গরম গরম একটি পরিবেশ অবস্থান করছিল, তখন কোনোভাবেই তিনি বলেন নাই যে তিনি বাংলাদেশে ফিরতে চান। কিন্তু এখন তিনি বলছেন যে তিনি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরতে চান। কেন? তিনি সবকিছু উপেক্ষা করেই সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে বাংলাদেশে ফিরবেন। এটা কি আপনাদেরকে মনে হয় না রাজনৈতিক স্টান্টবাজি? আমারও মাঝে মধ্যে মনে হয় শেখ হাসিনা যে বারবার ফাঁকা আওয়াজ দিচ্ছেন, বারবার যে বিষয়গুলো সামনে আনার চেষ্টা করছেন, সেগুলোকে আমারও মনে হয় যে রাজনৈতিক স্টান্টবাজি এবং এই রাজনৈতিক স্টান্টবাজি দিয়ে তিনি রাজনৈতিক নেতাকর্মী যারা রয়েছে, যারা রাজপথে লড়াই করছে, তাদেরকে একটু চাঙ্গা রাখার চেষ্টা করছে। বলছে সোমবার 29শে জুন নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন দিল্লি থেকে শেখ হাসিনা দেশে ফিরে যাওয়ার ঘোষণা রাজনৈতিক স্টান্টবাজি। সত্যি যদি সাহস থাকে তাহলে দেশে এসে জুলাই গণহত্যার বিচার মোকাবেলা করুন। তিনি জানান জুলাই গণহত্যাযোগ্য সংক্রান্ত 10টি তদন্ত প্রতিবেদন প্রসিকিউটরের হাতে যে বর্তমান সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। মোহাম্মদ আমির ইসলাম বলেন এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শাহজাহান খান, আমির হোসেন আমু, বিচারপতি মানিক, কামাল আহমেদ মজুমদার সহ অনেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নাম আসামি হিসেবে রয়েছে। এর আগে রোববার ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক সংবাদে ব্রিফিংয়ে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার আসার বিষয়টি বলার পরে এ নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে। এই আলোচনা এখন সর্বত্র বিরাজ করছে এবং শেখ হাসিনা রাজনৈতিক স্টান্টবাজি দিচ্ছে নাকি তিনি সত্যি এসে মামলা মোকদ্দমা সবকিছুকে ডিফেন্ড করবে এবং তিনি রাজনীতি করবে, সেটাই এখন দেখার অবস্থা বা অপেক্ষায় আমরা রয়েছি। আদত কি শেখ হাসিনা
বাংলাদেশে ফিরতে পারবে এবং শেখ হাসিনাকে যে চ্যালেঞ্জ প্রসিকিউটর ছুড়ে দিয়েছে এবং মামলাকে যে মোকাবেলা করার কথা বলা হয়েছে, সেই মোকাবেলা করার সাহস যদি তার থাকে, বাংলাদেশে যদি তিনি আসেন, তাহলে সেই পরিস্থিতিটা কেমন হতে পারে, তাকে কি আদতে তার নেতাকর্মীরা রক্ষা করতে পারবেন? আর শেখ হাসিনা বাংলাদেশে আসলে যে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে, সেই ভয়ঙ্কর পরিস্থিতির কথা জেনেও শেখ হাসিনা কেন বাংলাদেশে আসবেন? যে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়ে তিনি 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়েছেন, 5ই আগস্ট তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন, সেই বাংলাদেশে ফিরতে চাওয়া, ঝুঁকি নেওয়া আদত কি এটা তার পক্ষে সম্ভব? নাকি রাজনৈতিক যে স্টান্টবাজির কথাই আমরা চারিদিকে শুনতে পাচ্ছি, সেই স্টান্টবাজিটাই শেখ হাসিনা দিচ্ছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।